এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বিয়ে করা বউ তুই আমার কথা শুনতে বাধ্য নোস তো কার কথা শুনতে বাধ্য? রূপন্তী দমল না একটুও, শক্ত কণ্ঠে জবাব দিল, যেখানে এই বিয়েই আমি মানি না সেখানে আপনার কথা শুনবো, এটা আষাঢ়ের গল্প ব্যতীত আর কিছুই নয়। বিভান তেতে গেল আরো, ক্রোধে দিশেহারা হয়ে চেপে ধরল রূপন্তীর গলা, হিসহিসিয়ে বলল, তুই মানিস বা না মানিস আমি তোর স্বামী, এটাই চির সত্যি। কথাটা বলতে বলতেই বিভানের চোখ পড়ল রূপন্তীর গলার পানে। আবছা আলোয় মেয়েটার দেহের এই অংশটা যেন আরো মোহনীয় হয়ে ধরা দিচ্ছে এই মুহূর্তে। হাত নরম হলো বিভানের, চক্ষু শীতল হলো স্বল্প সময়ের ব্যবধানে। হৃদয়ে নিষিদ্ধ চাওয়ারা কেমন মাথাচাড়া দিয়ে উঠছে, ইচ্ছে করছে এক্ষুনি হামলে পড়তে। মাথা থেকে ক্রোধ ঝেড়ে ফেলে ওষ্ঠ প্রসারিত করলে বিভান। রূপন্তীর গলায় আলতোভাবে স্লাইড করতে করতে বলল, আই লাইক ইউর নেক বেব। থামল বিভান, নেশাক্ত কণ্ঠে ফের বলল, সুতরাং একটা চুমু তো দেওয়াই উচিত এই মুহূর্তে। রূপন্তী ভড়কে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল তার। এ লোকের মতিগতি ভালো ঠেকছে না মোটেই। তাছাড়া লোকটা নির্লজ্জ ভীষণ। পরে দেখা যাবে সত্যি সত্যি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নির্লজ্জতাগিরি শুরু করেছে। আশেপাশে বন্ধু বান্ধব সবাই আছে, তারা এই অবস্থায় একবার রূপন্তীকে দেখে নিলে লজ্জায় আর মুখ লুকানোর জায়গা থাকবে না। মেয়েটা হাঁসফাঁস করে উঠল, আমতা আমতা করে বলল, আশেপাশে সবাই আছে, ছাড়ুন আমাকে। থাকুক সবাই, ওদের কাউকে ভয় পাই নাকি আমি? বিভান ঝুঁকে গেল মেয়েটার গলার দিকে, নিজেকে ছাড়ানোর জন্য মোড়ামুড়ি শুরু করলো। বিভান তবুও ছাড়ল না। শেষে রূপন্তী আর উপায় না পেয়ে তার পায়ে পড়া হালকা উঁচু জুতা দ্বারা পাড়া বসালো ছেলেটার পায়ে। হকচকিয়ে উঠল বিভান, অজান্তেই হাত আলগা হলো তার। রূপন্তী এই সুযোগটাই নিল। বিভানের হাত আলগা হতেই সে দৌড়ে গেল ইমাদের পানে। দাঁতে দাঁত চাপল বিভান। মেয়েটা এইভাবে তাকে গোল খাইয়ে পালিয়ে গেল। একবার হাতের কাছে পাক, তখন সেও এর মজা বুঝিয়ে দিবে হারে হারে। বিভানও এবার কটমট করতে করতে এসে দাঁড়ালো ইমাদের কাছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে। মেয়েটা ততটা পাত্তা দিল না, উল্টে ভেঙচি কেটে নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলল, নির্লজ্জ অসভ্য পুরুষ। বিভান এবং রূপন্তীর এই একসাথে উধাও হওয়া, পরপর ফিরে আসা, আবার একে অন্যের সাথে ইশারায় কথা বলা আর কেউ খেয়াল না করলেও ইমাদ করেছে। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে তার, হিংসা জাগছে ভীষণ। রূপন্তীর সাথে বিভানের কি সম্পর্ক রয়েছে যে তারা এভাবে ইশারায় কথা বলছে? না না, ইমাদের ধারণা তো ভুলও হতে পারে তারা এমনি কোনো বিষয় নিয়ে কথা বলছে। ইমাদ নিজের মনকে শান্ত করল। তবে এই সমুদ্র তীরে দাঁড়িয়ে হঠাৎ তার মনে হলো আজ এই ক্ষণেই রূপন্তীকে তার মনের কথা বলে দেয়া উচিত। আজ ইমাদের জন্মদিন, সাথে সমুদ্রের দিন, মাথার ওপরে উজ্জ্বল এক চন্দ্রের আনাগোনা। ভালোবাসার কথা বলার জন্য আজকের থেকে ভালো এবং সুন্দর মুহূর্ত মনে হয় আর আসবে না। ইমাদের ভাবনার মধ্যে দোলা সকলকে ডেকে বলল, চলো এখন বারবিকিউ করি সবাই মিলে। সবাই উৎফুল্ল ভঙ্গিতে পা বাড়ালো দোলার পিছু পিছু। তখনই রূপন্তীকে পিছু ডাকলো ইমাদ, কিছুটা ইতস্তত করে বলল, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে রূপন্তী। থমকে দাঁড়ালো সকলেই, পিছু ফিরে তাকালো ইমাদের পানে। রূপন্তীর ওষ্ঠে হাসি ধরে রেখেই বলল, জি বলুন। ইমাদ চোখ ঘুরিয়ে একবার তাকালো সকলের পানে, অতঃপর হুট করেই হাঁটু গেড়ে বসে পড়ল রূপন্তীর সম্মুখে, সমুদ্র তীরের বালুর ওপরে। মিহিকণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি রূপন্তী। চমকালো উপস্থিত সবাই। ইমাদের যে রূপন্তীর প্রতি একটা দুর্বলতা ছিল তা সবাই তার ব্যবহারে মোটামুটি বুঝতে পেরেছিল আগেই, কিন্তু তাই বলে যে আজকের এমন একটা দিনে সে মেয়েটাকে প্রেম নিবেদন করে বসবে তা বুঝতে পারেনি কেউই। জ্যাক এবং এলিনা আর চোখে তাকালো দোলার পানে। ইমাদ না বুঝলেও তারা তো বুঝেছে মেয়েটা ইমাদকে ভালোবাসে। দোলার মুখশ্রী জুড়ে বিষাদের ছায়া। কোনো মেয়ের সম্মুখে দাঁড়িয়ে তার ভালোবাসার মানুষ অন্য কাউকে প্রেম নিবেদন করছে, এ নিশ্চয়ই সুখকর কোনো দৃশ্য নয়। মেয়েটার হৃদয়ে যেন ব্যথার তাণ্ডব উঠল, কষ্ট হচ্ছে ভীষণ, দম আটকে আসতে চাইছে। চোখ জুড়ে দোলার আবির্ভাব ঘটল অশ্রুকণার। তবে ক্রোধে উন্মত্ত হলো বিভান।
একদিন রূপন্তীর সাথে সারাক্ষণ চিপকে থাকার চেষ্টা করছে ইমাদ। এতদিন রূপন্তীর সাথে সারাক্ষণ চিপকে থাকার চেষ্টা করেছে ইমাদ। শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে ছাড় তাকে দিয়েছে সে। শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে ছাড় দিয়েছে তাকে সে। কিন্তু আজ একদম প্রেম নিবেদন করে বসলো। তারই বউকে তার সম্মুখে প্রেম নিবেদন করছে, এত বড় সাহস এর। বিভান রেগেমেগে গেল, তেড়ে যেতে নিল ছেলেটার পানে, কিন্তু রূপন্তী হাত টেনে আটকে দিল তাকে। বিষয়টা যখন তার সাথে ঘটেছে তখন উত্তরটাও তারই দেয়া উচিত। বিভান উত্তর দিতে গিয়ে দেখা যাবে মারামারি লাগিয়ে দিয়েছে। এমনি লোকটার নাকের ডগায় ক্রোধ নাচানাচি করে সর্বদা। তারপর দেখা যাবে মারামারি করে এই বিষয়টা নিয়ে দুজনের সম্পর্ক নষ্ট। রূপন্তী চায় না তার কারণে ইমাদ এবং বিভানের সম্পর্ক নষ্ট হোক। সেই ছোটবেলা থেকে দুজন দুজনের বন্ধু, তার ওপরে আবার ভাই। তাছাড়া রূপন্তীর বিয়ে হয়েছে বিভানের সাথে। যেভাবে বিয়েটা হোক না কেন, সে বিয়েটা মানুক বা না মানুক, বিভান তার স্বামী। রূপন্তী অবশ্য সময় নিয়ে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে নিজেকে সবকিছুর সাথে মানানোর, বিভানকেও অনুভব করা, সম্পর্কটা মেনে নেয়া। হ্যাঁ, এটা ঠিক যে সে মাঝে মাঝে বিভানের উপরে জেদ দেখায়, চওড়াও হয়। তাই বলে এই নয় যে সে অন্য পুরুষের হাত ধরবে, তার সাথে মেলামেশা করবে, তাকে বুঝিয়ে রাখবে কিংবা আশকারা দিবে। মেয়েটা যতটুকু রাগ, অভিমান, ভালোবাসা সে তার স্বামীর সম্মুখে দেখায়, অন্য কারোর সম্মুখে নয়। এতদিন সব বুঝেও ইমাদকে সে সরাসরি কিছুই বলেনি, কারণ ইমাদ সরাসরিভাবে তাকে কিছু বলেনি। একজন মানুষ সরাসরিভাবে যদি না বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তার সম্মুখে গিয়ে আমি আপনাকে ভালোবাসি না, আপনি আমার থেকে দূরে থাকুন বলা কিংবা কোনো খারাপ ব্যবহার নিশ্চয়ই মানানসই নয়। কিন্তু আজ যখন ইমাদ সরাসরি তাকে প্রেম নিবেদন করলো, তখন শক্ত কণ্ঠে এর উত্তরটা তারই দেয়া উচিত। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, কণ্ঠটা স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়েই বলল, আমি আগে থেকেই আপনার মনের কথা আন্দাজ করতে পেরেছিলাম ইমাদ ভাই, কিন্তু আপনি এতদিন সরাসরিভাবে কিছু না বলায় আমিও বলতে চাইছিলাম না। যাই হোক, ভালোই করেছেন আজ সবটা এভাবে বললে। থামল রূপন্তী, ফের বলল, আমি আপনাকে ভালোবাসি না ইমাদ ভাই। একজন বন্ধু কিংবা ভাই ব্যতীত আমি আপনাকে কখনো অন্য কিছু মনে করিনি। ইমাদের হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠল। মনে হলো যেন তার কর্ণে কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। যাকে এতদিন ধরে ছেলেটা ভালোবেসে এলো, আজ সে বলছে ভালোবাসে না। ইমাদের হৃদয়ে চিনচিনে ব্যথার আবির্ভাব ঘটল। অসাড় হয়ে এলো শরীরটা। আহত স্বরে প্রশ্ন করল, কেন ভালোবাসো না আমায়? এই কেন এর কোনো উত্তর হয় না ইমাদ ভাই। ভালোবাসা একটা হৃদয় ঘটিত বিষয়, যার ওপরে কারোর কোনো হাত থাকে না। হৃদয় না চাইলে আমরা কাউকে হুট করে ভালোবাসতে পারি না, আবার ঘৃণাও করতে পারি না। ঠিক তেমন আপনার প্রতি আমার হৃদয়ে কখনো কোনো ভালোবাসা তৈরি হয়নি। ইমাদ মানতে পারল না রূপন্তীর কথা। অস্থির হয়ে উঠল সে, কিছুটা ব্যাকুল স্বরে বলল, মিথ্যে বলছো তুমি। তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার আচার আচরণ থেকে বুঝেছি তুমি আমাকে ভালোবাসো। আমি ঠিক জানি না আপনি আমার কোন আচার আচরণ থেকে বুঝে নিয়েছেন যে আমি আপনাকে ভালোবাসি। তবে আমার মনে হয় না আমি আপনার সাথে এমন কোনো আচরণ করেছি যা থেকে আপনার প্রতি আমার ভালোবাসাকে ইঙ্গিত করবে। আমি আপনার সাথেও যেমন ব্যবহার করেছি, জ্যাক ভাই, দোলা, এলিনার সাথেও ঠিক তেমন ব্যবহারই করেছি। কই, জ্যাক ভাইয়ার তো কখনো মনে হয়নি আমি তাকে ভালোবাসি। আপনি সম্ভবত আমাকে নিয়ে একটু বেশিই ভেবে ফেলেছিলেন। আমার সৌজন্য বোধ এবং কৃতজ্ঞতা বোধকে আপনি ভালোবাসার রূপে ধরে নিয়েছেন। তাই আজ সবার সামনেই বেশ পরিষ্কারভাবে আপনাকে বলে দিতে চাই, আমি আপনাকে ভালোবাসি না। তাছাড়া এইটুকু বলে থামল রূপন্তী। কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল ইমাদের। ধীর কণ্ঠে প্রশ্ন করল, তাছাড়া কি? একটু সময় নিল মেয়েটা। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, তাছাড়া আমি বিবাহিত, আমার জলজান্ত একটা স্বামী আছে। চমকালো সকলে। রূপন্তীর আকস্মিক কথার যেন বিস্ফোরণ ঘটালো দোলা, জ্যাক এবং এলিনার মধ্যে। রূপন্তী বিবাহিত, কে তার স্বামী? আর এতদিন মেয়েটার সাথে থেকেও তারা কেউ ধরতে পারল না এ বিবাহিত। তবে খুশি হলো বিভান। প্রফুল্লতায় ভরে গেল তার হৃদয়। যাক, তার বউ অবশেষে তার পরিচয়টা সবার সম্মুখে এনেছে, তাদের বিয়ের কথাটা জানিয়েছে সবাইকে। কিন্তু ইমাদ বিশ্বাস করতে পারল না রূপন্তীর কথা। মনে হলো মেয়েটা মিথ্যে বলছে।
ইমাদ জোরে জোরে নিঃশ্বাস নিল কয়েকটা, ফের কিছুটা অস্থির কণ্ঠেই বলল, তুমি মিথ্যে বলছো তাই না? হোস্টেলের সিটের জন্য তোমার কাগজপত্র জমা দেওয়ার সময় আমি যেখানে স্পষ্ট দেখেছি অবিবাহিত লেখা, তাহলে এখন কিভাবে বিবাহিত তুমি? রূপন্তী কপাল কুঁচকালো, ঠান্ডা কণ্ঠে বলল, আপনাকে মিথ্যে বলে আমার লাভ কি ইমাদ ভাই? না আমি আপনাকে ভালোবাসি আর না বন্ধু ব্যতীত অন্য কিছু মনে করি। তাই এই বিষয়ে অন্তত আমি আপনাকে মিথ্যা বলে ঝুলিয়ে রাখবো না। তার আমার বিয়ে মাত্র কয়েকদিন আগেই হয়েছে, হোস্টেল থেকে ফেরার পর। ইমাদের হৃদয়ে সন্দেহ জন্মালো। বিভানের পানে একবার তাকিয়ে ব্যস্ত হয়েই প্রশ্ন করল, তোমার স্বামীকে, কাকে বিয়ে করেছো তুমি? রূপন্তী উত্তর দিবে তার আগে পাশ থেকে উত্তর দিল বিভান, গম্ভীর কণ্ঠে বলল, তুই একটু আগে যার দিকে তাকিয়েছিস তার সাথেই ওর বিয়ে হয়েছে, অর্থাৎ আমি ওর স্বামী। আরেকটা বিস্ফোরণ। এতক্ষণ তো যাও একটা পর্যায়ে ছিল, কিন্তু এখন তো সব অবাকের পর্যায়েও ছাড়িয়ে যাচ্ছে। বিভান বিয়ে করেছে, তাও রূপন্তীকে। দুজন না শত্রু ছিল, সারাদিন ঝগড়া করত, আর বিয়েও বা কখন করলো এ দুজন? তারা কিছু টের কেন পেল না? যাক, নিঃশব্দে এসে দাঁড়ালো বিভানের গা ঘেঁষে, কণ্ঠ খাদে নামিয়ে ইংরেজি বাক্যে বলল, এত বড় অঘটন ঘটালি কখন তুই? আমাদের জানালেও না একবার। বিভান আর চোখে তাকালো জ্যাকের পানে, ওষ্ঠ ফাঁকা করলো কিছু বলার জন্য। তখনই ভেসে এলো ইমাদের চিৎকারের ধ্বনি। ছেলেটা এগিয়ে এলো রূপন্তীর পানে, মেয়েটার দুই বাহু চেপে বেশ চেঁচিয়ে বলল, এটা হতে পারে না, তুমি আমাকে মিথ্যা বলছো। নয়তো বিভান তোমাকে জোর করে বিয়ে করেছে। আমার থেকে তোমাকে কেড়ে নেওয়ার জন্য ও তোমাকে জোর করে বিয়ে করেছে, তাই না? ক্রোধে রিরি করে উঠল বিভানের শরীরটা। এতক্ষণ তো ইমাদ তার সম্মুখে দাঁড়িয়ে তার প্রেয়সীকে প্রেম নিবেদন করছিল, এখন আবার ছুঁয়েও দিল। দিন দিন এর সাহস বেড়ে যাচ্ছে। এতদিন বন্ধু বলে কিছু বলেনি, কিন্তু এখন আর মেনে নিতে পারল না বিভান। চোয়াল শক্ত হয়ে উঠল তার, চোখে মুখে ফুটে উঠল ক্রোধের ছাপ। শক্ত হাতে সে রূপন্তীর কাঁধ থেকে ইমাদের হাতটা সরিয়ে দিল, দাঁতে দাঁত চেপে বলল, ও কি বলেছে শুনিসনি? ও তোকে ভালোবাসে না, তার উপরও বিবাহিত, আমার স্ত্রী। এরপরও এত কথা বলছিস তুই কোন মুখ দিয়ে? ইমাদ তৎক্ষণাৎ কলার চেপে ধরল বিভানের, দিশেহারা হয়ে বলল, তুই ইচ্ছে করে ওকে আমার থেকে কেড়ে নিয়েছিস। আমি জানি তুই জানতি আমি ওকে ভালোবাসি, তাই তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিস। বিভান ভাবলেশহীনভাবে জবাব দিল। অনেকটা তাই। রূপন্তী অবাক হলো, চোখ বড় বড় করে সে তাকালো বিভানের পানে। এই তবে তাদের বিয়ের কারণ ছিল। ইমাদের জন্যই বিভান এত তাড়াহুড়ো করে জোরপূর্বক চাপে ফেলে বিয়ে করেছিল। ইমাদ আরো শক্তভাবে আঁকড়ে ধরল বিভানের কলার, কিছুটা ধরা গলায় বলল, কেন এমন করলি তুই? কেন আমার থেকে কেড়ে নিলি রূপন্তীকে? তুই যেমন ওকে ভালোবাসিস তেমনি আমিও ভালোবাসি, এবং আমি আমার প্রিয় জিনিস নিয়ে কখনো আপোষ করতে পছন্দ করি না, তাই আগে ভাগেই বিয়েটা সেরে ফেলেছি। বিভান ঠান্ডা কণ্ঠে কথাটা বলে হাত দিল কলারে। ইমাদের হাত দুটো নিজের কলার থেকে শক্ত হাতে সরিয়ে দিয়ে হাত ধরল রূপন্তীর, টেনে মেয়েটাকে নিয়ে যেতে যেতে বলল, চলো এখান থেকে। তৎক্ষণাৎ পেছন থেকে রূপন্তীর হাত টেনে ধরল ইমাদ, ধরা গলায় বলল, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না রূপন্তী। রূপন্তী এবং বিভান থমকে দাঁড়ালো। বিভান কিছু বলার পূর্বেই রূপন্তী নিজের হাত থেকে ইমাদের হাতটা সরিয়ে দিল, শক্ত কণ্ঠে বলল, আমি বিবাহিত জেনেও আপনার এমন আচরণ মোটেই কাম্য নয় ইমাদ ভাই। পরপর মেয়েটা এক পলক তাকালো দোলার পানে, কিছুটা নরম কণ্ঠে বলল, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না, কিন্তু খুঁজে দেখুন আপনার আশেপাশে এমন মানুষের উপস্থিতি রয়েছে যে আপনাকে আপনার থেকেও অধিক ভালোবাসে। তাদের অনুভব করতে শিখুন, দেখবেন সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছেন। বিনা বাধায় জীবনটা রঙিন হয়ে উঠেছে স্বল্প সময়েই। রূপন্তী চলে গেল বিভানের সাথে। সমুদ্র সৈকতে ওই বালুর ওপরে নিস্তেজ হয়ে বসে পড়ল ইমাদ, দু চোখ ভর্তি তার অশ্রু। সে যেন এখনো মানতে পারছে না রূপন্তী তাকে ভালোবাসে না, সে বিভানকে বিয়ে করেছে। ইমাদের মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে, ঘুমের ঘোরে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। এই ঘুম ভেঙে গেলেই তার স্বপ্ন ভেঙে যাবে, সে আবার ফিরে পাবে মেয়েটাকে। ইমাদের ভাবনার মধ্যেই গাড়ির স্টার্টের আওয়াজ ভেসে এলো। ওই বুঝি রূপন্তী চলে যাচ্ছে। ছটফটিয়ে উঠল ছেলেটার হৃদয়। বসা থেকে উঠে দাঁড়ালো সে, দৌড় শুরু করলো বিভানের গাড়ির দিকে। দোলাও দৌড় শুরু করলো ইমাদের পিছু পিছু, ডেকে বলল, ইমাদ ভাই কোথায় যাচ্ছেন? শুনুন আমার কথা। কে শোনে কার কথা? ইমাদ উম্মাদের ন্যায় ছুটে এলো বিভানের গাড়ির নিকটে।
কিন্তু ততক্ষণে বিভান গাড়ি স্টার্ট করে রূপন্তীকে সাথে নিয়ে সাই সাই করে ছুটে চলেছে বাড়ির পথে। ইমাদ দৌড় শুরু করে সে গাড়ির পিছনে চেঁচিয়ে বলে, শুধু একবার বলে যাও রূপন্তী, তুমি আমাকে ভালোবাসো, শুধু আমাকে ভালোবাসো। কিছুটা সময়ের ব্যবধানে দৌড় থামালো ইমাদ, হাঁটু মুড়ে বসে পড়ল রাস্তার মধ্য বরাবর। রূপন্তীদের গাড়ির ইতিমধ্যে অনেকটা দূরে চলে গেছে, এখন আর দৌড়ে ধরাও সম্ভব না। ইমাদের চোখ জোড়া ভরে উঠল, হৃদয়ে কড়া নাড়ল। এই গাড়িটা যেভাবে তার সম্মুখ থেকে একটু একটু দূরে চলে গিয়েছে, রূপন্তীও ঠিক এভাবে এই গাড়ির ন্যায় তার থেকে এতদিন ধরে একটু একটু করে দূরত্ব বাড়িয়েছে। শুধু সে বুঝতে পারেনি, বোকার ন্যায় দিনের পর দিন ভালোবেসে গেছে। দোলাও ইতিমধ্যে ইমাদের পেছনে ছুটতে ছুটতে এসে দাঁড়ালো ওই স্থানে, হাত রাখলো বেচারার কাঁধে, মৃদু স্বরে ডাকলো। ইমাদ ভাই। আর যেন শুনতে পেল না দোলার ডাক, অনুভব করতে পারল না তার উপস্থিতি। তার মনে যে এখন অন্য কোথাও পড়ে রয়েছে। চরম বিষণ্ণতায় নিজের সক্রিয়তা খুইয়ে বসেছে কিঞ্চিত সময়ের জন্য। দোলা এবার ইমাদের বাহু ধরে হালকা ঝাঁকালো, ফিরে টেকে উঠল। ইমাদ ভাই। ইমাদের হুঁশ ফিরল, মলিন দৃষ্টিতে সে তাকালো দোলার পানে, অস্ফুট স্বরে বলল, উঠুন রাস্তা থেকে, যে কোনো সময় গাড়ি চলে আসতে পারে। ইমাদ উঠল না, ম্লান স্বরে বলল, রূপন্তী চলে গেছে। দীর্ঘশ্বাস ফেলল দুলা, বল প্রয়োগে টেনে দাঁড় করালো ছেলেটাকে, সান্ত্বনা দিতে বলল, কোথায় আর যাবে, বাড়িতেই গেছে নিশ্চয়ই। আমরা এখান থেকে ফিরে ওদের বাড়ি যাব। ওদের বাড়িতে গিয়ে কি হবে? আর ওর বিভানের বিয়েটা কি মিথ্যা হয়ে যাবে? ও কি ভালোবাসবে আমায়? এমন কিছুই হবে না। আর ও আর আমায় ভালোবাসবে না। আমি এই জীবনে কখনো ওকে পাবো না। থামলো ইমাদ, পরপর কিছুটা ধরা গলায় বলল, রূপন্তী কেন ভালোবাসলো না আমায়? দোলার হৃদয় জ্বলছে। নিজের ভালোবাসা পুরুষের কণ্ঠ থেকে অন্য নারীর জন্য এত বিষাদ, এত ভালোবাসা, এত হাহাকার সহ্য হচ্ছে না তার কিছুতেই। আবার ইমাদের জন্য খারাপ লাগছে, ছেলেটা ভালোবেসে কতটা ভেঙে পড়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা, ধীর কণ্ঠে বলল, প্রাপ্তি তখন বলল না, ভালোবাসা হৃদয় সংকটিত ব্যাপার, এখানে কারোর হাত থাকে না। হয়তো ওর হৃদয়ে সৃষ্টিকর্তা আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করেনি কখনো। ও আপনাকে কখনোই অন্য নজরে দেখতে পারেনি। আর সবচাইতে বড় কথা, ও আপনার ভাগ্যে ছিল না। সৃষ্টিকর্তা কেন রূপন্তীকে আমার ভাগে লিখলেন না দোলা? ইমাদের ধরা গলা। দোলার এবার সহ্য করতে কষ্ট হলো, তবুও নিজেকে সামলে সে বলল, তা সৃষ্টিকর্তাই ভালো জানে। তবে একটা কথা কি, সৃষ্টিকর্তা যা করে আমাদের ভালোর জন্যই করে। আপনি এভাবে ভেঙে পড়বেন না, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার জন্য ভালো কিছু রেখেছেন। ইমাদ হাসলো, তাচ্ছিল্য স্বরে বলল, ভালো কিছু? রূপন্তীর থেকেও ভালো কিছু? হয়তো, আবার হয়তোবা না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছেলেটার। আর সে দাঁড়ালো না ওই স্থানে, পেছন ঘুরে পা বাড়ালো নিজের গাড়ির পানে। দোলার ধৈর্যের বাঁধ ভাঙল। নিজের প্রিয় পুরুষের কণ্ঠে এতক্ষণ অন্য নারীর কথা শুনে, অন্য নারীকে ভালোবাসার কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না সে। নিজের মনের কথা আর চেপে রাখতে পারল না, এক প্রকার চেঁচিয়েই বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি। ইমাদ থমকে দাঁড়ালো। দোলা তাকে ভালোবাসে? অবাক হলো ছেলেটা, পেছন ফিরে তাকালো মেয়েটার পানে, বিস্মিত স্বরে প্রশ্ন করল, তুমি আমাকে ভালোবাসো? দোলার চোখে অশ্রু, অথচ কণ্ঠে দৃঢ়তা নিয়েই জবাব দিল, হ্যাঁ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ইমাদ ফের চমকাতে গিয়েও চমকালো না। একে একে স্বর্ণ এলো, সর্বদা মেয়েটা তার পাশে পাশে থাকতো, তার জন্য অস্থির হতো, তার একটু বেশি যত্ন নিত। অথচ সে কতটা বোকা ছিল, সে ভেবেছিল এসবই দোলা বন্ধুত্বের খাতিরে করছে, যেমনটা তার ক্ষেত্রে রূপন্তী ভেবেছে। তার ভালোবেসে সাহায্য, যত্ন, পাশে থাকাটাকে মেয়েটা ধরে নিয়েছিল বন্ধুত্বের খাতিরে করা। এইটাই বোধহয় প্রকৃতির প্রতিশোধ বলেছে। সে ঠিক যেমনটা দোলার সাথে করেছে, রূপন্তীও তার সাথে ঠিক তেমনটাই করেছে। ইমাদের দৃষ্টি শীতল হলো, ঠান্ডা স্বরে সে বলল, আমি জানি না তুমি আমাকে কবে থেকে ভালোবাসো কিংবা কেন ভালোবাসো, কিন্তু এতক্ষণ যা যা ঘটেছে সবটা তোমার চোখের সামনেই ঘটেছে। তুমি সবটা দেখেছো এবং বুঝেছো। তুমি এটুকু নিশ্চয়ই ভালোভাবে বুঝেছো আমি রূপন্তীকে ভালোবাসি। আমি এরপর আর সরাসরিভাবে তোমাকে কোনো উত্তর দিতে চাই না, কারণ ভালোবাসার মানুষের কণ্ঠ থেকে না বোধক উত্তরটা কতটা কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক তা আমি বুঝি। আমি তোমাকে আমার মতো সেই যন্ত্রণা সামিল করতে চাইছি না। ইমাদ আবার পিছু ঘুরল, পা বাড়ালো গাড়ির পানে। তখন দোলা পেছন থেকে বলল,
কিন্তু রূপতি তো আপনাকে ভালোবাসে না। ইমাদ দাঁড়িয়ে পড়ল আবারও, পেছন ঘুরে বলল, সে আমাকে ভালোবাসে না বলেই কি আমার ভালোবাসা কমে যাবে? তবে কেমন ভালোবাসলাম আমি? থামল ইমাদ, একটু সময় নিয়ে ফের বলল, ভালোবাসা মানে কি পাওয়া, তাকে নিজের করে নেওয়া। এমন নয় যে আমি ভালোবেসেছি বলেই তাকে আমার ভালোবাসতে হবে। ভালোবাসা কখনো জোর করে হয় না। ভালোবাসা মানে দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত বিধ্বস্ত জোরপূর্বক কোনো অনুমতি নয়। ভালোবাসা হলো এক সুখকর অনুভূতির নাম। তার হৃদয়ে হয়তো আমার জন্য ভালোবাসা নামক কোনো সুখকর অনুভূতি জন্মায়নি, তাই সে আমায় ভালোবাসেনি। কিন্তু তাই বলে যে এক নিমেষে আমার হৃদয় থেকে তার জন্য সকল ভালোবাসা মুছে যাবে এমন নয়। সে সারা জীবন আমার হৃদয়ের কোণে থেকে যাবে, হয়তো কখনো ভালোবাসায়, কখনো আফসোসে, অথবা সম্মানে। ইমাদ চলে গেল। দোলার দেহটা ভেঙে এলো সাথে সাথে। সে জানতো এমন কিছুই হবে, তবুও এত কেন কষ্ট হচ্ছে তার। নিঃশ্বাস যেন আটকে আসতে চাইছে এই মুহূর্তে। চারিদিকটা কেমন দুর্বিষহ হয়ে উঠেছে। জ্যাক এবং এলিনা এসে দুপাশ থেকে ধরলো তাকে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো মেয়েটাকে। জ্যাক এলিনা এখানে অনেক আগেই এসেছিল এই স্থানে, তবে ইমাদ এবং দোলাকে কথা বলতে দেখে তাদের মধ্যে আর বাধা হতে চায়নি বলে দাঁড়িয়েছিল এক কোণে। কিন্তু শেষের দিকে যখন মেয়েটাকে ভেঙে পড়তে দেখলো, তখন এগিয়ে এলো তার পানে। বিভান রূপন্তীকে নিয়ে সোজা বাড়িতে গেল না, মাঝপথেই কোনো এক মাঠের মধ্যে গাড়ি থামালো সে। নিজ গাড়ি থেকে নেমে রূপন্তীকেও বলল, গাড়ি থেকে নেমে দাঁড়াও। রূপন্তী গাড়ি থেকে নেমে দাঁড়ালো, চোখ ঘুরিয়ে তাকালো চারদিকে। আশেপাশে কোনো বাড়িঘর বা তাদের ব্যতীত কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। মেয়েটা এই স্থান চিনে না, আর এই রাতের আধারে চারিদিকটা বোঝাও যাচ্ছে না তেমন। বিভান রূপন্তীকে নিয়ে আর একটু এগিয়ে গেল। গাছপালার আড়ালে দেখা মিলল ছোট্ট একটা নদীর। চাঁদের আলোয় নদীটা এবং তার আশেপাশের পরিবেশ মোহিত এক রূপ ধারণ করেছে এই মুহূর্তে। বিভান বসলো সে নদীর ধারে ঘাসের ওপর। রূপন্তীর হাত টেনে তাকে ইশারা করলো বসার জন্য। মেয়েটা বসলো ঘাসের ওপরে। সাথে সাথেই বিভান মাথা এলিয়ে দিল তার কাঁধে। চমকে উঠল মেয়েটা, তড়িৎ গতিতে তাকালো পাশ ফিরে, তবে বিভানকে তার কাঁধ থেকে সরে যেতে বলল না। কিঞ্চিত সময় নিয়ে চুপ রইল দুজনে, অতঃপর মুখ খুলল বিভান, মৃদু স্বরে বলল, আশপাশটা আধার বেশ, তাই না? চাঁদের আলো আছে। সে আছে বটে, তবে সে নিজের ক্ষুদ্র আলো ছড়িয়ে যেন প্রকৃতিতে বিরাজমান অন্ধকারকে চিনিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে এই তীব্র আধারের সম্মুখে তার ওই ক্ষুদ্র আলো নৎসি। সে নিজের ক্ষুদ্র আলো দ্বারা প্রকৃতিকে পুরোপুরি আলোকিত করতে ব্যর্থ, তার স্বকীয়তা ফিরিয়ে দিতে ব্যর্থ। থামল বিভান, ফের বলল, বাবা মায়ের মৃত্যুর পর আমিও ঠিক এমনই এক আধারে ছেয়ে গিয়েছিলাম। জীবনে থাকা ক্ষুদ্র আলো আমাকে পুরোপুরি আলোর দিকে ঠেলে নিতে পারছিল না, অথচ আমি প্রতিনিয়ত একটু আলোর আশায়, একটু শান্তির আশায় দিক দিশা হারিয়ে আলো খুঁজতে ব্যস্ত হয়েছিলাম। শেষ পর্যন্ত একটু আলোর আশায় আমি পাড়ি জমালাম স্পেনে, তবু সে আলো খুঁজে পেলাম না। দিনের পর দিন অতিবাহিত হলো। আমি উন্মাদের ন্যায় হয়ে উঠেছিলাম একটু শান্তির জন্য, কিন্তু আমার শান্তি মিলল না। শেষে বেছে নিলাম একাকিত্বকে, সঙ্গী করলাম ওই আধারকেই। তারপর তুমি এলে আমার জীবনে। প্রথম দিকে আমি তোমাকেও সহ্য করতে পারতাম না, তোমাকে দেখলেও আমার গা জ্বলে উঠত, কিন্তু ধীরে ধীরে কি হলো জানি না, আমি হৃদয়ে তোমার জন্য অদ্ভুত এক অনুভূতি অনুভব করতে শুরু করলাম। আমি বারবার চাইলাম সে অনুভূতিকে উপেক্ষা করতে, কিন্তু শেষ পর্যন্ত আমি ব্যর্থ। আমি আমার জীবনের সব কার্যে ব্যর্থ। না পেরেছি নিজেকে কখনো নিয়ন্ত্রণ করতে, আর না পেরেছি নিজের অনুভূতিকে কখনো নিয়ন্ত্রণ করতে। এ পর্যন্ত বলে থামল বিভান, দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি তোমাকে জোরপূর্বক চাপে ফেলে বিয়ে করাটা আমার অন্যায় ছিল, কিন্তু জীবনে ব্যর্থ হতে হতে এই ক্ষণে এসে হৃদয়ে ভর ডানা বেঁধেছিল যে আমি তোমার ক্ষেত্রেও ব্যর্থ হব, তোমাকেও হারিয়ে ফেলব। আমি কখনো তোমার মনের মতো হতে পারবো না। আর ইমাদ, ও তো সব দিক থেকে পারফেক্ট, সুদর্শন, মিষ্টিভাষী, মানুষের মন জুগিয়ে চলতে পারে, নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে, কিন্তু আমি বদমেজাজি, রকচটা, মনের কথা প্রকাশে ব্যর্থ এক পুরুষ। তাছাড়া এদেশে আসার পর থেকে তোমার সাথে কখনো ভালো ব্যবহার করিনি। তাছাড়া ইমাদ সর্বদা সব দিক থেকে তোমার মন জুগিয়ে চলার চেষ্টা করছিল। আমি ভয় পাচ্ছিলাম, হৃদয়ে সংশয় জেগেছিল তুমি হয়তো ইমাদের প্রতি দুর্বল হয়ে পড়বে। অনেকটা ভয়, সংশয়, আমি তোমাকে ভয় দেখিয়ে জোর খাটিয়ে বিয়ে করেছি। পারলে মাফ করে দিও আমাকে।
বিভান মেয়েটার কাঁধ থেকে মাথা তুলে তাকালো তার পানে। দৃষ্টি শীতল হলো রূপন্তীর, তবে সে উত্তর দিল না কোনো। বিভানের দৃষ্টি ধীরে ধীরে অদ্ভুত নেশালো হলো। এই খোলা আকাশের নিচে চাঁদের আলোয় মেয়েটাকে যেন আরো আবেদনময়ী এবং মোহনীয় লাগছে। কেমন ঘোর লেগে যাচ্ছে ছেলেটার। হৃদয়ে নিষিদ্ধ সব অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠছে এই মুহূর্তে। বিভান নিজের হুঁশ হারালো। মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল রূপন্তীর পানে। মেয়েটার নরম হালকা গোলাপি রঙা ওষ্ঠজোড়া কাঁপছে তীর তীর করে। বিভানের ঘোর লাগলো আরও। তৎক্ষণাৎ নিজ ওষ্ঠজোড়া দ্বারা আয়ত্তে নিল রূপন্তীর কম্পমান পাতলা ওষ্ঠজোড়া। আজ আর মেয়েটাও বাধা দিল না তাকে। অবশ্য বাধা দিতে চেয়েও সে বাধা দিতে পারল না। বিভানের সংস্পর্শে এসে কেমন বিবশ হয়ে উঠেছে তার দেহ মন। ছেলেটা খুব যত্ন করে রূপন্তীর ওষ্ঠজোড়া শুষে নিতে শুরু করলো। নিজ ওষ্ঠের ঘর্ষণে নাজেহাল করে তুলতে শুরু করলো তাকে। অনুভূতির জোয়ারে নাজুক হয়ে পড়ল মেয়েটা। খামচে ধরল বিভানের পিঠ। মধ্যরাত, চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান। শুধুমাত্র নিজেদের অস্তিত্ব ধরে রাখতে রাস্তার পাশে পাশে জ্বলে যাচ্ছে ল্যাম্পপোস্টগুলো। বিভান আর রূপন্তী বাড়ি ফিরল কেবলই। নদীর ধারে বেশ সুন্দর একটা সময় কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিল বিভান। কিন্তু বাড়িতে প্রবেশ পর মুহূর্তেই তার মেজাজে সূক্ষ্ম একটা সুই দ্বারা আঘাত করে নিজ কক্ষের পানে পা বাড়ালো রূপন্তী। ভ্রু কুচকালো বিভান, কপালে ভাঁজ ফেলে শোধালো, ওদিকে কোথায় যাচ্ছ? কেন আমার রুমে? বিভানের কপালের ভাঁজ গাঢ় হলো। বিভ্রান্ত হয়ে বলল, তুমি আজ আমার রুমে ঘুমাবে না? এ পর্যায়ে রূপন্তী কপালেও ভাঁজ পড়ল। ভ্রুযুগল কুচকে সে বলল, আপনার রুমে কেন ঘুমাবো? আমি তো আপনার থেকে সময় চেয়ে নিয়েছিলাম। বলেছিলাম নিজেকে সামলে, আপনাকে অনুভব করে, আপনাকে ভালোবেসে আপনার সাথে নতুন এবং সুন্দরভাবে সম্পর্ক স্থাপন করব। বিভান চোখ বড় বড় করল। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, তোমার সময় নেওয়া এখনো শেষ হয়নি? না। তাহলে নদীর ধারে আমাকে চুমু খেলে কেন? রূপন্তী চোখ ছোট ছোট করল, কপাল কুচকে রেখেই বলল, আমি কোথায় চুমু খেলাম? চুমু তো খেলেন আপনি। থতমত খেয়ে গেল বিভান। সত্যি বলতে চুমু তো সে খেয়েই ছিল। ছেলেটা এলোমেলো দৃষ্টি ফেলল, ফের বলল, কিন্তু তুমি তো কোনো বাধাও দিলে না। রূপন্তী কিছুটা অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, বারণ করলেও আপনি শুনতেন নাকি? যাই হোক, আমার ঘুম পেয়েছে, ঘুমাবো আমি। রূপন্তী চলে গেল। বিভান ভ্যাবলার ন্যায় চেয়ে রইল তার পানে। কোথায় নদীর ধারে তাকে চুমু খাওয়ার সময় মেয়েটার কোনো বাধা না দেওয়ায় সে ভেবেছিল তাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে। রূপন্তী আজ তার সাথে ঘুমাবে, আজ থেকে ভালোবাসবে তাকে। অথচ মেয়েটা তার আশায় এক বালতি পানি ঢেলে নিজ কক্ষে চলে গেল। কপাল, সবই কপাল। ভোরের আলো ফুটেছে। আধারে ঢাকা আকাশটায় ধীরে ধীরে স্থান করে নিতে শুরু করেছে উজ্জ্বল সূর্যটা। বিভানের ঘুম ভেঙে গেল এই ক্ষণে। বাড়ির পাশ থেকে কিসের যেন একটা আওয়াজ এলো, যার দরুন আর ঘুমিয়ে থাকা সম্ভব হলো না তার। বিরক্ত হলো ছেলেটা। এই ভোরে সকলের ঘুম ভাঙিয়ে কে কি করছে কে জানে। চোখ মুখ খিচেই বিছানায় উঠে বসল সে। হাত বাড়িয়ে পানি খাওয়ার উদ্দেশ্যে বিছানার পাশের টেবিলের ওপরে জগটা ধরল সে, কিন্তু জগটা খালি। বিভানের বিরক্তিবোধ বাড়ল। বিছানা ছেড়ে নামল সে। জগটা হাতে নিয়ে ঢুলু ঢুলু পায়ে গিয়ে দাঁড়ালো রান্নাঘরে। সম্মুখে তাকাতেই চোখ থেকে ঘুমের রেশ উবে গেল তার। রূপন্তী রান্নাঘরে আগের থেকেই রয়েছে, হাত চালিয়ে বানাচ্ছে কিছু। অবাক হলো বিভান। মেয়েটা তবে রোজ এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। অবশ্য মেয়েটাকে আগেও বেশ ভোর ভোরে উঠতে দেখেছে সে, কিন্তু তখন ভালোবাসা না থাকায় বিষয়টা অতটা চোখে লাগেনি। আজ লাগছে। বিভানের মায়া হলো। এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল মেয়েটাকে। চমকে উঠল রূপন্তী। আকস্মিক ঘটনায় হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল তার। এভাবে এত সকালে কে জড়িয়ে ধরল তাকে? মেয়েটা তাৎক্ষণিক ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। বিভানের ঘুমন্ত মুখশ্রী দর্শনে স্বস্তি কিছুটা পেল সে। ছেলেটা আরো গাঢ়ভাবে রূপন্তীকে জড়িয়ে নিল নিজের সাথে। হাত রাখলো উদরে, ঘুমু ঘুমু কণ্ঠে বলল, গুড মর্নিং বেব। রূপন্তী হাঁসফাঁস করে উঠল। হঠাৎ এমন গাঢ় স্পর্শে ভেতরে ভেতরে অপ্রস্তুত হয়ে উঠল বেশ। তবে সে তা প্রকাশ করল না। নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করল বিভানের স্পর্শের সাথে। এভাবেই তো একটু একটু প্রচেষ্টায় সে মানিয়ে নিতে পারবে সব কিছুর সাথে, অনুভব করতে পারবে বিভানকে। আর যদি নিজের চেষ্টায় না করে, শুধুমাত্র নিজের ভেতরের অস্বস্তি বোধ ছেলেটাকে দূরে ঠেলে দেয়, তবে তাদের মধ্যে দূরত্ব বাড়বে বই কখনোই কমবে না। অপ্রস্তুত ভঙ্গিতেই নিজের ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলল রূপন্তী।
কণ্ঠ স্বাভাবিক রেখেই বলল। গুড মর্নিং। বিভান মুখ গুজল মেয়েটার ঘাড়ে, মৃদু স্বরে বলল, কাল থেকে তোমাকে আর এত ভোরে উঠে সকালের খাবার তৈরি করতে হবে না। কাল থেকে সকালের নাস্তা আমরা বাইরেই করব। কিন্তু আপনি তো বাইরে খেতে পারেন না, পেটে সমস্যা হয়। একবেলা খেলে কিছু হবে না। রূপন্তী নিজেকে ছাড়িয়ে নিল বিভানের বন্ধন থেকে, পিছু ঘুরে তার পানে তাকিয়ে বলল, ওই একবেলাও বাইরে খেতে হবে না আপনাকে। বাকি 2 বেলার রান্না যখন আমি করতে পারবো, তখন এই একবেলার রান্নাও করতে পারবো, আমার সমস্যা হবে না। কিন্তু বিভানের কথার মধ্যেই আবার ঘুরে গেল রূপন্তী। তার কণ্ঠ রোধ করে বলল, এত সকালে ঘুম থেকে উঠে এলেন যে? ওই কিসের যেন একটা শব্দে ঘুম ভেঙে গিয়েছিল। ও আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নিন তাহলে, আমি একটু পর খেতে বিভান আরো কিঞ্চিত সময় নিয়ে দাঁড়িয়ে রইল ওই স্থানে, অতঃপর চলে গেল ফ্রেশ হতে। রাত্রি ঘনিয়েছে, যদিও সময়টা এখনো গভীর রাতের দিকে পা বাড়ায়নি। ঘড়ির কাঁটায় টিকটিক করে ধ্বনি তুলছে, জানান দিচ্ছে রাত কেবল 10টা। বিভান এসে বসলো খাবার টেবিলে, নাক টেনে গন্ধ শুকে বলল, কি রান্না করেছো আজ? ওষ্ঠে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল রূপন্তী, প্লেটে খাবার দিতে দিতে বলল, আপনার পছন্দের খিচুড়ি আর ইলিশ মাছ। বিভান প্রফুল্ল হলো, প্লেট টেনে খাবার মুখে তুলে নিয়েও থেমে গেল সে। তাকালো রূপন্তীর পানে, নরম সুরে বলল, আমাকে একটু খাইয়ে দিবে রূপ? রূপন্তী ইতস্তত করল, আমতা আমতা করে বলল, আপনি নিজের হাতে খেয়ে নিন। তুমি খাইয়ে দাও প্লিজ। রূপন্তী ফেলতে পারল না বিভানের আবদার। মস্তিষ্ক তাকে না বলতে বললেও হৃদয় বাধা হয়ে দাঁড়ালো। এগিয়ে এসে সে বসলো ছেলেটার পাশে, খাবার প্লেটটা হাতে তুলে নিয়ে বলল, আচ্ছা খাইয়ে দিচ্ছি, হাঁ করুন আপনি। বিভানের হৃদয় উৎফুল্ল হলো। এই তো একটু একটু করে তাদের সম্পর্কটা ঠিক হতে শুরু করেছে। রূপন্তীও হয়তো ভালোবাসতে শুরু করেছে তাকে। বিভান আর দেরি করল না, প্রফুল্ল চিত্তে হা করল সে। রূপন্তীও ছোট ছোট লোকমা তুলে দিতে শুরু করলো তার মুখে। সুন্দর উজ্জ্বল একটা দিন, সূর্যটা তার তেজস্বী কিরণে আলোকিত করে তুলেছে প্রকৃতি, সেই সাথে ছড়িয়ে দিয়েছে নিজের উষ্ণ আভা। ইমাদের জন্মদিনের পর কেটে গেছে প্রায় দিন সপ্তাহ খানেকের মতো। এর মধ্যে ছেলেটা আর দেখা পাওয়া যায়নি। না সে কারো কল ধরেছে, আর না কারো সাথে নিজের থেকে যোগাযোগ করেছে। দোলা প্রথম 2 দিন দেখা না পাওয়া গেলেও তারপর থেকে দেখা পাওয়া গেছে। মেয়েটা নিজেকে সামলে সকল কষ্ট চেপে রেখে স্বাভাবিকভাবেই নিজেদের দৈনন্দিন জীবনের সকল কার্যক্রম শুরু করেছে আবার। কিন্তু ইমাদ, ছেলেটা সেদিনের পর একদম নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। প্রথম 2-3 দিন ইমাদের সাথে কেউ কোনো যোগাযোগ করতে না পারলেও তার বাড়ির লোকেদের থেকে খোঁজ খবর নিয়েছে। তবে সরাসরি কেউ তার কাছে যায়নি। সবাই ভেবেছে এই মুহূর্তে ছেলেটার একটু একা থাকতে দেয়া উচিত। এত বড় একটা ধাক্কা খাওয়ার পর নিজেকে সামলে নেয়ার জন্য একটু সময় দেওয়া উচিত। কিন্তু এখন এই একা থাকাটা বোধহয় একটু বেশিই হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো ছেলেটা একসময় মানসিক রোগী হয়ে উঠবে। যাই হোক না কেন, এখানে ইমাদের তো দোষ ছিল না, সেও তো ভালোবেসেছিল, আর ভালোবাসা কোনো অপরাধ নয়। তাছাড়া সব কিছুর ঊর্ধ্বে ইমাদ তাদের বন্ধু, আগে বন্ধুত্ব তারপর অন্য কিছু। সব দিক বিবেক বিবেচনা করে দোলা, রূপন্তী, এলিনা এবং জ্যাক সিদ্ধান্ত নিয়েছিল আজ তারা ইমাদের বাড়িতে যাবে, তার সাথে দেখা করে তাকে বোঝাবে, অতীতকে ভুলে সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। কিন্তু তাদের এই সিদ্ধান্তে বাদ সাধল বিভান। সে জানালো সে আগে একাকী কথা বলতে চায় ইমাদের সাথে, তারপর অন্যরা না হয় কথা বলবে। বিভানের এই কথার ওপরে কেউ আর কিছু বলেনি। বলুক, আগে সেই না হয় ইমাদের সাথে কথা বলুক, তারপর তারা সবাই মিলে বলবে। সিদ্ধান্ত অনুযায়ী বিভান এলো ইমাদের বাড়িতে। কলিং বেল চাপতেই রেবেকা বানু দরজা খুললেন। বিভানকে দেখেই প্রফুল্ল হলেন তিনি, হাসি মুখে বললেন, বিভান, আরে বিভানজি, অবশেষে তোর মনে পড়লো আমাদের কথা? কতদিন পর এলি বাবা এ বাড়িতে? মামির কথায় সৌজন্য সূচক ঠোঁট টেনে একটু হাসলো ছেলেটা। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ইমাদ কোথায় মামি? ওর সাথে দরকার ছিল একটু। আছে ওর ঘরেই। কি জানি কি হয়েছে ছেলেটা, কিছুদিন ধরে ভালোভাবে খায় না, ঘুমায় না, আমাদের সাথে কথা বলে না, বাড়ির বাইরে গিয়ে বের হয় না। রেবেকা বানুর চিন্তিত কণ্ঠস্বর। দীর্ঘশ্বাস ফেলল বিভান। ইমাদের কক্ষের পানে পা বাড়িয়ে বলল, আমি ওর রুমে যাচ্ছি, দেখি কি হয়েছে ওর। বিভান চলে গেল। রেবেকা বানুও আর সময় নষ্ট না করে চঞ্চল পায়ে এসে দাঁড়ালেন মেয়ের কক্ষের সম্মুখে।
ইমার দরজাটা এখনো আটকানো। বেলা গড়িয়ে দুপুরের দিকে পা বাড়ালো আর এ এখনো ঘুমোচ্ছে। রেবেকা বানু হাত উঁচিয়ে ধাক্কা দিল দরজায়, কণ্ঠে ধ্বনি তুলে ডাকলেন, ইমা, এই ইমা। ইমা তবুও উঠল না। এবার একটু জোরে সোরেই দরজায় আঘাত করল রেবেকা বানু। চড়া গলায় ডাকলেন, ইমা, এই ইমা, উঠবি নাকি আমি এখনই দরজা ভেঙে ফেলবো? ইমার ঘুম ভাঙল। তার এত সুন্দর ঘুমে ব্যাঘাত ঘটানোর জন্য মায়ের ওপর বিরক্ত হলো বেশ। চোখ মুখ কুঁচকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ঘুমু ঘুমু চোখ মুখে এসে খুলল দরজাটা। বিরক্ত ভরা কণ্ঠে বলল, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? বিভান এসেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। বিবান ভাই এসেছেন আমাদের বাড়িতে? হ্যাঁ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ইমার চোখ দুটো চকচক করে উঠল। কতদিন পর বিভান এসেছে এ বাড়িতে। সে আর দেরি করল না, ছুটে গেল ওয়াশরুমের পানে ফ্রেশ হতে। বিভান এসে দাঁড়ালো ইমাদের কক্ষের সম্মুখে। দরজাটা ভেতর থেকে আটকানো। ছেলেটা হাত উঠিয়ে দরজায় আঘাত করলো, গলা উঁচিয়ে ডাকলো, ইমাদ, ইমাদ, দরজা খোলো। স্বল্প সময়ের ব্যবধানে ইমাদ দরজা খুলল। বিভানকে দেখে শুষ্ক ওষ্ঠঝোড়া প্রসারিত করে একটুখানি হাসার চেষ্টা করল। নিষ্প্রাণ সে হাসি কিছুটা মলিন স্বরেই আওড়ালো, তুই হঠাৎ? বিভান চোখ তুলে তাকালো ইমাদের পানে। হৃদয়ে কিঞ্চিত খারাপ লাগার সৃষ্টি হলো তার। কয়েকদিন পূর্বেও ইমাদ নামক ছেলেটা সুদর্শন, হাসি খুশি, চটপটে এবং নাদুস নুদুস ছিল। মাত্র এই কয়েকদিনের ব্যবধানেই ছেলেটার মুখটা কেমন চুপসে গেছে। চোখের নিচে কালি জমেছে, উস্কো খুস্কো চুল। দেখেই বোঝা যাচ্ছে এ চুলে চিরুনি করা হয়নি অনেক দিন। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, রাতের ঘুম একদমই বাদ দিয়ে দিয়েছিস নাকি? ইমাদ দরজাটা খোলা রেখেই গিয়ে বসলো বিছানায়। হালকা হেসে বলল, কি করব, ঘুম আসে না। রাতের আধার ঘনিয়ে এলে চারদিকটা নীরব হয়ে পড়লে যেন যত রাজ্যের সব দুঃখ আমার উপর ভর করে। তখন মনে হয় এই পৃথিবীতে আমার সে দুঃখী আর কেউ নেই। ছোটবেলা থেকে এই পর্যন্ত সকল পাওয়া না পাওয়ার হিসাবগুলো মনে পড়ে এই আধার রাতে। তাই বলে এভাবে রাতের পর রাত জাগলে তো যে কোনো সময় অসুস্থ হয়ে পড়বি। তাচ্ছিল্যর হাসি হাসল ইমাদ। ম্লান স্বরে বলল, যার মনি ক্লান্ত, অসুস্থ, বিধ্বস্ত, তার সামান্য শরীর অসুস্থতায় আর কি যায় আসে। বিভানের মায়া লাগলো। হাজার হলেও তারা দুজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। একে অপরের সুখে দুঃখে সব সময় পাশে থেকেছে। একজনের বিপদে অন্যজন কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েছে। আচ্ছা, তারা দুজনই কেন এক নারীকে ভালোবাসলো? আজ যদি তারা দুজন দু নারীকে ভালোবাসতো, আলাদা আলাদা দু নারীকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখত, তবে বোধহয় কাউকেই এই পরিস্থিতির শিকার হতে হতো না। কিন্তু আজ ইমাদের যে বিধ্বস্ত অবস্থা, তার জন্য বিভান নিজেও অনেকটা দায়ী। ইমাদ চেষ্টা করে যাচ্ছিল রূপন্তীর মন পাওয়ার। হতেও পারত ছেলেটার প্রচেষ্টায় রূপন্তী এক পর্যায়ে এসে গলে গেছে, ভালোবেসে ফেলেছে ইমাদকে। কিন্তু বিভান তাদের মাঝখানে ঝড় হয়ে এলো। প্রচেষ্টার তুলনায় সে মেয়েটাকে জোর জবরদস্তিতে প্রাধান্য দিল বেশি। নিজের ভালোবাসার তেমন বহিঃপ্রকাশ না ঘটিয়ে মেয়েটাকে গোপনে সবার অগোচরে নিজের করে নিল। এক প্রকার কেড়ে নিল ইমাদের থেকে। বিভানের হৃদয়ে কিঞ্চিত অপরাধ বোধ জন্মালো। নতস্বরে বলল, আমি জানি আমি অন্যায় করেছি তোর সাথে। রূপন্তীকে আমার জোর করে। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল ইমাদ। হেসে বলল, আমার তোর বা রূপন্তীর উপর কোনো অভিযোগ নেই। ও আমার ভাগ্যে ছিল না। ভাগ্যে যদি থাকতো তবে পৃথিবীর কোনো শক্তির সাধ্য ছিল না রূপন্তীকে আমার থেকে কেড়ে নেওয়ার। থামল ইমাদ। ফের মলিন স্বরে বলল, জীবনে কিছু পেতে হলে শুধু চেষ্টার দ্বারাই সফল হওয়া যায় না, ভাগ্যেরও প্রয়োজন হয়। রূপন্তী তোর ভাগ্যে ছিল, তুই পেয়েছিস। জোর জবরদস্তি তো একটা উছিলা মাত্র। তুই যদি ভাগ্যকে মেনে নিয়ে থাকিস তাহলে বাইরে বের হচ্ছিস না কেন? রাতে না ঘুমিয়ে চোখের নিচে কালি জমিয়েছিস কেন? বললে কি সব পাওয়া যায়? আমি চেষ্টা করছি ভাগ্যকে মেনে নেওয়ার। প্রতিনিয়ত যুদ্ধ করছি নিজের সাথে। বাইরে না গিয়ে, রূপন্তীর সম্মুখে না গিয়ে প্রচেষ্টা চালাচ্ছি সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার। হাজার হলে ওই রূপন্তী মেয়েটাকে ভালোবাসি আমি। নিজেকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ না করে বাইরে গিয়ে মেয়েটার সম্মুখে দাঁড়ালে দেখা যাবে আমি আবারও দুর্বল হয়ে পড়েছি, আবারও চেয়ে বসেছি তাকে। তখন বিষয়টা না ওর কাছে ভালো লাগবে, না তোর কাছে, আর না আমার কাছে। তার থেকে কিছুদিন আমার তোদের থেকে দূরে থাকাই শ্রেয়। দীর্ঘশ্বাস ফেলল ইমাদ। ফের বলল, আর চোখের নিচের কালি, এটা আজ আছে কাল নেই। আজ রূপন্তীকে ভালোবেসে এই কালি পড়েছে, কাল ভুলে গিয়ে এই কালি উঠে যাবে। বিভানের দৃষ্টি শীতল হলো। শান্ত কণ্ঠে সে শুধালো, তুই কখনো
ভুলতে পারবি ওকে? হয়তো পারবো না, আর সবচেয়ে বড় কথা আমি তাকে ভোলার চেষ্টাও করব না। তবে আগের মতো তাকে নিয়ে স্বপ্ন দেখব না, তাকে নিজের করে চাইবো না, ভালোবেসে আর স্মরণ করব না। মাঝে মাঝে শুধু দীর্ঘশ্বাস ফেলে বিশাল আকাশের পানে তাকিয়ে বলবো, তুমি কেন আমার হলে না? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বিভানের। ইমাদের কথার পরিপ্রেক্ষিতে সে আর কিছু বলার মতো খুঁজে পেল না। নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে। সে নিজের সুখের নেশায় অন্যের সুখ কেড়ে নিয়েছে, নিজে স্বয়ং সম্পূর্ণ হওয়ার তাগিদে অন্যকে নিঃস্ব করেছে। এই পৃথিবীর বুকে এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না। তবে দোলাও তো ভালোবেসেছে ইমাদকে। ইমাদ যেমন রূপন্তীকে না পেয়ে কষ্ট পাচ্ছে, তেমনি দোলাও তো কষ্ট পাচ্ছে। বিভান সময় নিল একটু, অতঃপর বলল, দোলা ভালোবাসে তোকে। জানি আমি। ওই মেয়েটাও কষ্ট পাচ্ছে তোকে না পেয়ে। পেতে দে। বিভান কিঞ্চিত অবাক হলো। ইমাদ যেমন কষ্ট পাচ্ছে দোলাও তো তেমন কষ্ট পাচ্ছে। সেই হিসেবে ইমাদের কি উচিত ছিল না দোলার কষ্টটা একটু লাঘবের চেষ্টা করা, দোলাকে উপলব্ধি করে তাকে নিজের জীবনে ঠাঁই দেয়া? হতে পারত তারা দুজন দুজনের জীবনে এলো খুব সহজেই, নিজেদের কষ্ট ভুলে থাকতে পারত, একে অপরের রঙে মেতে উঠে অতীতকে ভুলে যেতে পারত। বিভান কিছুটা অবাক সুরেই বলল, দোলার কষ্টটাও তোর মতোই। তোর কি উচিত নয় ওই মেয়েটার কথা একটু ভাবা, ওর কষ্টটা একটু লাঘব করা? তাছাড়া ওই মেয়েটার সাথে জড়ালে দেখবি তুইও খুব তাড়াতাড়ি সবকিছুর থেকে মুভ অন করতে পারবি। ইমাদ হাসল, বিভানের বাহুতে হাত রেখে বলল, দোলার সাথে জড়ালে আমি হয়তো খুব তাড়াতাড়ি অতীত ভুলে যেতে পারবো, মুভ অন করতে পারবো, কিন্তু এটা ওই মেয়েকে ঠকানো হবে। নিজের জন্য ওই নির্দোষ মেয়েটাকে ব্যবহার করা হবে। কিভাবে? আমি এখন রূপন্তীকে ভালোবাসি। আমার ধ্যান জ্ঞান সব রূপন্তীর দিকে। এই মুহূর্তে আমার দোলার সাথে জড়িয়ে যাওয়া মানে তাকে ভালো না বেশো তার সাথে অভিনয় করা। ওই মেয়েটা আমার কাছে অভিনয় চায়নি, সে চেয়েছে ভালোবাসা। তাহলে আমি কেন তাকে অভিনয় উপহার দিব? আমি দোলার মুখ পানে যতবার তাকাবো ততবার আমার মনে পড়বে রূপন্তীর মুখটা। এটা কি ওই মেয়েটার অগোচরের তাকে ঠকানো নয়? হতে পারে দোলার সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেলাম রূপন্তীকে, কিন্তু শেষ অবধি দোলাকে ভালোবাসবো তার গ্যারান্টি কি? এমনও হতে পারে রূপন্তীর প্রতি আমার সকল অনুভূতি মরে গেল, কিন্তু দোলার প্রতি কোনো অনুভূতি জন্মালো না। না, আমি ওই মেয়েটাকে ঠকাতে পারবো না, নিজের অতীত ভুলতে ব্যবহার করতে পারবো না। জীবনের কোনোখানে যদি আমি রূপন্তীকে ভুলতে পারি তবেই দোলাকে স্বপ্ন দেখাবো, তাকে ভালোবাসার চেষ্টা করব। বিভান বুঝল ইমাদের কথাগুলো, আর সে কথা বাড়ালো না, বসা থেকে উঠে দাঁড়ালো, ইমাদের কাঁধে হাত রেখে বলল, দেখ, যেটা ভালো মনে করিস কর, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের আগের ইমাদকে ফিরে পেতে চাই। প্রতি উত্তরে ইমাদ হাসল, শুধু বলল না কিছুই। বিভান আর তেমন কথা বাড়ালো না, শুধু বলল, এখন আসছি আমি। বিভান দরজার পানে পা বাড়ালো। হঠাৎ পেছন থেকে ইমাদ প্রশ্ন করল, তুই রূপন্তীকে হঠাৎ বিয়ে কেন করলি? তখনই ইমা বেশ উৎফুল্ল ভঙ্গিতে আসছিল ইমাদের কক্ষে। তবে কক্ষের সম্মুখে আসতেই হঠাৎ এমন একটা বাক্য শ্রবণে থমকে গেল সে। বিভান বিয়ে করেছে, তাও ওই রূপন্তীকে, মানে ওই ড্রাইভারের মেয়েটাকে। হৃদয় ভারী হয়ে উঠল ইমার। মনে হলো যেন তার বুকের ভেতরে থাকা ছোট্ট কলিজাটাকে কেউ খামচে ধরেছে। ইমা যখন প্রথম শৈশব থেকে কৈশোরে পদার্পণ করেছিল, একটু একটু করে বুঝতে শুরু করেছিল ভালোবাসা নামক অনুভূতি, তখন থেকেই মন দিয়েছিল বিভানকে। তবে লজ্জা ভয় সংকোচে কখনো প্রকাশ করা হয়নি মনের কথা। কিন্তু আজ সে একই শুনছে, তার ভালোবাসার পুরুষ বিয়ে করে ফেলেছে, তাও অন্য কাউকে। ইমার শরীর কেমন অসাড় হয়ে পড়ল, ভেতরে যাওয়ার আর শক্তি পেল না, দাঁড়িয়ে রইল দরজার সম্মুখেই। তখনই তার কর্ণে ভেসে এলো বিভানের উত্তর, ভালোবাসি বলে। ইমাদ ভ্রু কুঁচকাল, সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করল, কিন্তু তুই তো রূপন্তীকে পছন্দ করতি না, ওর বাবাকে নিজের পিতার হত্যাকারী মনে করতি, তার জন্যই তো তুই দেশ ছাড়লে। তাহলে হঠাৎ এই ভালোবাসা এলো কোথা থেকে? ইমার ভ্রুজোড়া কুঁচকে এলো। এটা তো ভেবে দেখেনি সে। সত্যি তো বিভান রূপন্তীর বাবা এবং তার পরিবারকে ঘৃণা করত। সেই ঘৃণার তাড়নাই না ওই ছোট্ট বয়সে পাড়ি জমিয়েছিল স্পেনে। তাহলে এখন কেন হঠাৎ তার মেয়েকে বিয়ে করলো? এর মধ্যে কি ভালোবাসা রয়েছে নাকি অন্য কিছু? অন্য কিছু থাকলেও তো থাকতে পারে। ইমা দ্রুত নিজের মোবাইলে ভিডিও অপশন অন করলো। দরজার আড়ালে দাঁড়িয়ে ভিডিও করতে শুরু করলো বিভান এবং ইমাদের কথা। বিভান সময় নিল একটু, বেশ রুক্ষতার সাথে বলল, হ্যাঁ, আমি ঘৃণা করি রূপন্তীর বাবা সেলিম হোসেনকে। ওনার জন্যই মারা গিয়েছিলেন আমার বাবা মা। উনি আমাকে এতিম করেছিলেন।
থামলো বিভান, কণ্ঠ কিছুটা নরম করে বলল, আমি রূপন্তীকেও ঘৃণা করতাম, নিজের শত্রু মনে করতাম। তবুও নিজের বাড়িতে ওকে ঠাঁই দিয়েছিলাম শুধুমাত্র ওর বাবার উপর প্রতিশোধ নিতে। স্পেনে পদার্পণ করার পর ওর জীবন আমি দুর্বিষহ করে তুলেছিলাম। প্রতিটি পদে পদে ওকে আমি অপমান করেছি, ওর জীবন কঠিন করে তুলেছি। কিন্তু এই প্রতিশোধ নিতে নিতেই হঠাৎ আমার কি যেন হয়ে গেল। আমি ওর মায়ায় জড়িয়ে গেলাম, ভালোবেসে ফেললাম ওকে। একটা সময় দেখা গেল ওকে কষ্ট দিলে আমারই কষ্ট হচ্ছে। আমি চাইলাম ওর মায়া থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু পারলাম না। শেষ পর্যন্ত আরও গভীরভাবে জড়িয়ে গেলাম ওর ভালোবাসায়। তপ্ত নিঃশ্বাস ফেলল ইমাদ, মৃদু স্বরে বলল, ভালো রাখিস ওকে, আর কষ্ট দিস না। বিভান ওষ্ঠ প্রসারিত করলো, ছেলেটার কাঁধে হাত রেখে অভয় দিল সে ভালো রাখবে রূপন্তীকে। অতঃপর বেরিয়ে গেল বাড়ি থেকে। বিভানের বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়েছে। সূর্যের উজ্জ্বল আলোকে বিদায় জানিয়ে চারদিকটা ঢেকে গেছে কৃষ্ণাভ আধারে। ইমাদের কথাগুলো শুনে আজ বেশ খারাপ লেগেছিল বিভানের। অপরাধ বোধ জেগেছিল হৃদয়ে, কিন্তু আবার যখন রূপন্তীর কথা স্মরণে এসেছে তখন সব অপরাধ বোধ কেটে গেছে। রূপন্তী শুধু তার ভালোবাসাই নয়, একমাত্র বাঁচার কারণ। তাহলে সেই বাঁচার কারণকে সে কিভাবে ইমাদের হাতে তুলে দিত? ইমাদের তো সব আছে, বাবা মা, পরিবার পরিজন। ছোটবেলা থেকে সবটা পেয়ে, সবার ভালোবাসা পেয়ে স্বয়ংসম্পূর্ণভাবে বড় হয়েছে সে। কিন্তু বিভান কি পেয়েছে? মা বাবার মৃত মুখ, একরাশ মানসিক অশান্তি, হতাশা, অবসাদ, একাকিত্ব। এত বছর একা একা থাকতে থাকতে বিভান তো সুন্দরভাবে বাঁচতেই ভুলে গিয়েছিল। রূপন্তী আসার পরে সে ভুল সংশোধন হয়েছে। ওই মেয়েটার সান্নিধ্যে এসে সে একটু খুশি থাকতে শুরু করেছে, একটু বাঁচতে শুরু করেছে, নিজের অতীতের কালো অধ্যায়কে ভুলতে শুরু করেছে। ইমাদ যেমন রূপন্তীকে না পেয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে, বিভানও তো মেয়েটাকে না পেলে ঠিক এভাবেই বিধ্বস্ত হয়ে পড়ত। হ্যাঁ, এটা ঠিক যে সে জোরপূর্বকভাবে রূপন্তীকে নিজের করে নিয়ে অন্যায় করেছে, কিন্তু সে যা করেছে ভালোবেসে করেছে, একটু সুস্থ সুন্দর জীবনের আশায় করেছে, বেঁচে থাকার জন্য করেছে। বিভান মনের মধ্যে আকাশ পাতাল ভাবনা নিয়েই প্রবেশ করল বাড়িতে। তার ফেরার শব্দ পেয়েই রূপন্তী দৌড়ে এলো কক্ষ থেকে। এতক্ষণ সে বিভানের ফেরার অপেক্ষাতেই ছিল। ওই দিকটার কি অবস্থা? ইমাদ সুস্থ আছে নাকি অসুস্থ কে জানে। রূপন্তীর মতে যাই হোক না কেন, ইমাদের আজ এই অবস্থার জন্য সেই দায়ী। তারই উচিত হয়নি কারো কাছে কোনো সাহায্য চাওয়া। প্রয়োজনে নিজের সমস্যাগুলো নিজে সংশোধন করত, আর নয়তো সেই সমস্যার ভেতরে নিজেকে মেলে দিয়ে দিন যাপন করত। তবুও সাহায্য চাওয়া উচিত হয়নি। সে যদি সেদিন ইমাদের নিকট সাহায্য চাইতো না যেত, তাহলে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠত না, আর সে তাকে ভালোবাসত না। তারপর যখন রূপন্তী বুঝল ইমাদ তাকে ভালোবাসে, তখন নিজের ভদ্রতা প্রদর্শনের চুপ না থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়ানো উচিত ছিল। তাতে হয়তো তাদের বন্ধুত্ব ভাঙত, কিন্তু আজকের এই পরিস্থিতি তো উৎপন্ন হতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, কিছুটা চিন্তিত স্বরে শুধালো, ইমাদ ভাইয়ের কি অবস্থা? উনি ঠিক আছেন তো? বিভান চোখ তুলে তাকালো রূপন্তীর পানে। মেয়েটার মুখ দর্শনের হৃদয়ে একরাশ শীতলতা হানা দিল, যেন প্রশান্তিতে ছেয়ে গেল মন প্রাণ। আজ যদি এই মেয়েটা তার না হয়ে ইমাদের হতো, তবে এই প্রশান্তি সে কোথায় পেত? বিভান লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল রূপন্তীর পানে। হুট করে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে, কাঁধে থুতনি রেখে বলল, অন্য কারো কথা তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার কথা ভাবো। বাকিদের নিয়ে ভাবার জন্য আমি আছি। কিন্তু ইমাদ ঠিক আছে? রূপন্তী একটু স্বস্তি পেল। বিভানকে নিজের থেকে ছাড়িয়ে বলল, হাত মুখ ধুয়ে আসুন, আমি খেতে দিচ্ছি। বিভান গেল না, বরং তাকে কোলে নিয়ে বসলো বসার কক্ষের সোফায়। মেয়েটার ঘাড়ে মুখ গুজে বলল, আর একটু থাকো না আমার কাছে। সারাক্ষণই তো থাকি, আর কত থাকবো? ছাড়ুন, এখন খাবেন, চলুন। বিভান রূপন্তীর ঘাড় থেকে মুখ তুলল, মেয়েটার চোখে চোখ রেখে বলল, রাতে তো থাকো না। রূপন্তী এলোমেলো দৃষ্টি ফেলল। সে ঠিক জানে এই রাতে থাকো না বলে আজ রাতেই তাকে নিজের কক্ষে নেয়ার চেষ্টা চালাবে এই লোক। মেয়েটা এবার বিভানের কোল থেকে ওঠার জন্য ব্যস্ত হলো। তাড়া দিয়ে বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ছাড়ুন আমাকে। বিভান তবুও ছাড়ল না, বরং মেয়েটাকে আরো গাঢ়ভাবে জড়িয়ে নিল নিজের সাথে। আবদারের স্বরে বলল, ছাড়বো, আগে একটা চুমু খাও আমাকে। রূপন্তী চমকে উঠল, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। কি বলছে এই লোক?
সে চুমু খাবে? ভেতরে ভেতরে অপ্রস্তুত হয়ে পড়ল মেয়েটা। লাজের রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার দুই গাল জুড়ে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমি পারবো না। তাহলে আমিও ছাড়বো না। আজ সারা রাত বসে থাকো আমার কোলে। সারা রাত? রূপন্তীর বিস্মিত কণ্ঠস্বর। বিভান ভাবলেশীনভাবে জবাব দিল, হুম। মেয়েটা ভাবল কিছুক্ষণ, অতঃপর হুট করেই ঠোঁট ছুঁয়ে দিল বিভানের গালে। হকচকিয়ে উঠল ছেলেটা। রূপন্তী সত্যিই তাকে চুমু খেয়েছে। ঘটনার আকস্মিকতায় হাত আগলা হলো তার। এই সুযোগে মেয়েটা ছুটে পালালো কোল থেকে। ভেবাচাকা খেয়ে গেল বিভান। চুমুর আকস্মিকতা কাটানো তো একটু সুযোগ দিবে, তার আগেই পালিয়ে গেল মেয়েটা। রাত্রি খুব বেশি নয়, কৃত্রিম সোডিয়ামের আলোয় উজ্জ্বল চারপাশ, সেই সাথে শোনা যাচ্ছে জনমানবের ব্যস্ত কলধ্বনি। ইমা তার কক্ষে একা একা শুয়ে আছে, হাতে মোবাইল নিয়ে বারবার দেখছে তখনকার বিভান আর ইমাদের কথোপকথনের ভিডিও রেকর্ডিংটা। ইমাদ আর বিভানের সম্পূর্ণ কথোপকথন সে না শুনলেও কিছুটা শুনেছিল। তাতে অন্তত এইটুকু বুঝেছে ইমাদ ভালোবাসে রূপন্তীকে, আর সেই কারণেই তার আজ এই অবস্থা, এভাবে ঘরবন্দি। ইমা যখন ভিডিওটা করেছিল তখন অত কিছু ভেবে করেনি। শয়তানি মাথা তার, অবশ্য হবেই না বা কেন। সারাদিন মায়ের সাথে বসে বসে তো ওই সাংসারিক কূটকৌশল পরিপূর্ণ টিভি সিরিয়ালগুলো মুখস্থ করে সে। আর যতটুকু মুখস্থ হয় না ততটুকু রেবেকা বানু শরবতের ন্যায় গুলে খাইয়ে দেয়। ইমা যখন ইমাদ আর বিভানের ভিডিওটা করেছিল তখন ভেবেছিল দুজনের কথোপকথনের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু বেরিয়ে এলেও তো আসতে পারে, যার দ্বারা পরবর্তীতে কিছু একটা করা যাবে। তাই আগেভাগে ভিডিও অন করে রেখেছিল। কিন্তু দুজনের কারো মুখ থেকে তেমন কোনো বাক্য বেরিয়ে না এলেও যতটুকু এসেছে তা নিয়ে মেয়েটার মস্তিষ্কে কুটবুদ্ধিরা কিলবিল করছে। ইমাদ হয়তো ভালোবাসলেও চুপ থেকেছে, প্রিয় মানুষটার সুখের জন্য ছেড়ে দিয়েছে, কিন্তু সে তার ভাইয়ের মতো অতটাও ভালো না। ইমার কাছে নিজের ভালো থাকাটা আগে, তারপর অন্যদের। সেই যদি ভালো না থাকে, ধুকে ধুকে মরে, তাহলে প্রিয় মানুষের সুখ দিয়ে কি করবে? সে হয়তো বিভানকে সঠিকভাবে ভালোবাসতে পারেনি, তাই এমন মনোভাব। তবে ইমা চুপ থাকবে না, সে ছিনিয়ে নিতে জানে। আর তাছাড়া সে যদি কোনোভাবে বিভান আর রূপন্তীর মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিতে পারে তাহলে তাদের দুই ভাই বোনেরই লাভ। সে খুব সহজে বিভানকে পেয়ে যাবে আর ইমাদ পেয়ে যাবে রূপন্তীকে। রৌদ্রোজ্জ্বল সুন্দর একটি দিন। স্পেনের রাস্তায় এই উজ্জ্বলতা যেন একটি বেশিই ধরা দিয়েছে। চারদিকে তেমন গাছপালা না থাকায় সূর্যের প্রখরতা একটু বেশি এই আধুনিক রাষ্ট্রে, যার কারণে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে উজ্জ্বলতা অধিক। চারিদিকে জনমানবের সমাগম বেড়েছে। স্কুল কলেজগুলো ভরে উঠেছে শিক্ষার্থীদের আনাগোনায়। রূপন্তী লাইব্রেরিতে নিজ কাজ সামলাচ্ছিল। বিভান কলেজে তার সাথে এলেও একটা গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় লাইব্রেরিতে বউ পাহারা না দিয়ে চলে গেছে ক্লাসে। ইমাও ঠিক এই ক্ষণে এসে পৌঁছালো রূপন্তীদের কলেজে। মেয়েটা ক্লাসে গিয়ে দুই একজনের নিকট তার সম্পর্কে জানতে চাইলেও তারাও বলে দিল সে এখন লাইব্রেরিতে আছে। ইমা আর দেরি করল না, দ্রুত পা চালিয়ে পৌঁছালো লাইব্রেরির নিকট। দরজার সম্মুখে দাঁড়িয়েই উকিঝুঁকি মারল ভিতরের দিকে। স্বল্প সময়ের মধ্যে মেয়েটা পেয়েও গেল তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে। হাতে বই নিয়ে সেগুলো তাকে গুছিয়ে রাখছিল সে। ইমা লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল রূপন্তীর পানে। আশেপাশে তাকিয়ে একবার দেখে নিল পরিচিত কেউ তাকে দেখছে কিনা। পরে বিভান বা পরিচিত কেউ যদি দেখে ফেলে তাকে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। অন্যদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে এসে শেষে নিজেই ঝামেলায় পড়তে হবে। চারপাশে কাউকে না দেখে একটু আশ্বস্ত হলো ইমা। ইতিউতি না করে সরাসরি বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। রূপন্তী পাশ ফিরে তাকালো। ইমাকে দেখে ঠিক চিনতে পারল না সে। এদেশে আসার পর এই মেয়েকে সে ওই একবারই দেখেছিল, তাও স্বল্প সময়ের জন্য। রূপন্তী ভ্রু কুঁচকে শুধালো, কে আপনি? আমি ইমা, ইমাদের বোন। রূপন্তী মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। এবারে সে চিনতে পারল ইমাকে, কিন্তু এখানে কেন? ইমাদের আবার কিছু হয়নি তো? হঠকারিতায় উল্টোপাল্টা কিছু করে ফেলেনি তো? রূপন্তীর চিন্তা হলো। চিন্তার ভঙ্গিতেই সে শুধালো, কি কথা? ইমাদ ভাই ঠিক আছেন তো? ইমা আমতা আমতা করে জবাব দিল, এখানে নয়, বাইরে এসো, তারপর বলি। ইমা লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। রূপন্তীও তার হাতের বইগুলো একটা টেবিলের ওপর রেখে ব্যস্ত পায়ে বেরিয়ে এলো মেয়েটার পিছু পিছু। বাইরে আসতেই ইমা তার মোবাইলটা এগিয়ে দিল রূপন্তীর পানে। চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল,
বিবান ভাই গতকাল আমাদের বাড়িতে গিয়েছিলেন, তার কথাগুলো শুনে তোমার জন্য আমার খারাপ লেগেছিল। হাজার হলেও আমি মেয়ে তো, তাই তার অগোচরে এই ভিডিওটা রেকর্ড করেছি। বিভান কাল ইমাদের সাথে দেখা করতে গিয়েছিল বটে, কিন্তু সেখানে গিয়ে তার নামে কি এমন বলেছে যার জন্য ইমার খারাপ লেগেছে, এমনকি ভিডিও করে রেখেছে। রূপন্তী ভ্রু কুঁচকাল, তাকালো মোবাইলের স্ক্রিনে। সেখানে বেশ স্পষ্টভাবেই বিভান এবং ইমাদকে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিভান বলছে যে সালাম হোসেনকে সে এখনও নিজের শত্রু মনে করে এবং নিজের বাবা মায়ের হত্যাকারী মনে করে। আর এই দেশে আসার পর রূপন্তীকেও নিজের শত্রু মনে করত। মূলত তার ওপর প্রতিশোধ নেয়ার জন্যই প্রথমে বাড়ি থেকে বের করে দিয়ে আবার নিজের বাড়িতে ঠাঁই দিয়েছিল তাকে। ব্যাস এইটুকুই। এই ভিডিওতে এর আগে পরে আর কিছুই নেই। এইটুকু দেখেই রূপন্তী যেন পাথরে পরিণত হলো। কারিগরের হাতে গড়া পুতুলের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মোবাইলের পানে। ইমা হাত বাড়িয়ে টেনে নিল নিজের মোবাইলটা। মেয়েটার মনে আরেকটু সন্দেহের বীজ বপন করতে বলল, আমার তো মনে হয় বিবান ভাই তোমাকে বিয়েটাও প্রতিশোধ নেওয়ার জন্যই করেছেন, নয়তো তোমার বাবার উপরে ঘৃণা থেকে দেশ ছাড়লো। এ দেশে আসার পর তোমাকেও শত্রুই মনে করত, বিভিন্নভাবে তোমার জীবনটা দুর্বিষহ করে তুলেছিল, তার সাক্ষী তুমি নিজেই। তারপর হঠাৎ কি হলো, একদম বিয়ে করে নিল। ব্যাপারটা কি আদেও বিশ্বাসযোগ্য? রূপন্তী হঠাৎ ভিডিওটা দেখে থমকে গিয়েছিল, কিন্তু কিঞ্চিত সময়ের ব্যবধানে নিজেকে সামনে নিল সে। ভিডিওতে যা যা দেখা যাচ্ছে বা বিভান যা যা বলেছে তা আর নতুন কি। এদেশে আসার পর বিভান নিজেই তো তাকে বারবার বলেছে সে রূপন্তীকে শত্রু মনে করে, বারবার তাকে অপমান করেছে, শত্রুর মেয়ে বলে সম্বোধন করেছে। তাকে শাস্তি দিতে গিয়ে প্রায়ই বলেছে সালাম হোসেনকে সে নিজে বাবা মায়ের হত্যাকারী মনে করে। অবশ্য এ তো বহু পুরনো কথা। এই কথার জের ধরেই না ছেলেটার একদিন দেশ ছেড়েছিল। তাছাড়া ভিডিওতেও বেশ স্পষ্টভাবে শোনা যাচ্ছে যে বিভান বলছে সে রূপন্তীকে ঘৃণা করত, মেয়েটার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত। অর্থাৎ অতীতে সে একজন মানুষ অতীতে ভুল বলেছে বলে বর্তমানেও সে একই ভুল করবে, এটা ভাবাও তো অন্যায়। একজন মানুষ আজ খারাপ, এর জন্য কি কালও খারাপ থাকবে? সে কি কখনো শুধরাবে না? রূপন্তী বিয়ের পর থেকে এ পর্যন্ত বিভানকে বেশ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে। খারাপ কিছু বা প্রতিশোধ নিতে বিয়ে করেছে এমন কিছুই মনে হয়নি তার, বরং মনে হয়েছে ভালোবেসে আগলে রাখতে চাইছে। কিন্তু এ ঘটনা কিংবা ভিডিও থেকে রূপন্তীর হৃদয়ে একটা বিষয় বেশ ভালোভাবে নাড়া দিয়েছে। এখন মনে হচ্ছে তার এবং বিভানের মধ্যকার সম্পর্ক ঠিক করার পূর্বে সালাম হোসেন এবং বিভানের মধ্যকারের সম্পর্ক ঠিক করা উচিত। তাদের মধ্যকারের ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর উচিত। সালাম হোসেনের মাথার উপরে আর কতদিন একজন হত্যাকারীর বোঝা হয়ে থাকবে? হয়তো আর কেউ তাকে হত্যাকারী ভাবছে না, কিন্তু একজন তো ভাবছে। বিনা অপরাধেও সে একজনের কাছে অপরাধী, গুরুতর এক অপরাধী। রূপন্তী চায় না তার বাবা তারই স্বামীর চোখে আর অপরাধী হয়ে থাকুক। তাছাড়া বিভানও তো এই বিষয়টা ধরেই দেশ ছেড়ে দাদা দাদিকে ছেড়ে দূরে। ছেলেটা যতদিন না পুরো বিষয়টা বুঝবে, নিজের বাবা মায়ের মৃত্যুটাকে একটা দুর্ঘটনা বলে মেনে নিতে পারবে, ততদিনে সেও তো শান্তি পাবে না। না, এবার তাকেই কিছু করতে হবে। অন্তত পক্ষে দীর্ঘদিন ধরে সালাম হোসেন এবং বিভানের মধ্যকার ভুল বোঝাবুঝির নিঃশেষ ঘটাতে হবে এবার। রূপন্তী ওষ্ঠ প্রসারিত করল কিঞ্চিত, ভদ্রভাবেই ইমাকে বলল, ধন্যবাদ আমাকে নিয়ে এতটা ভাবার জন্য, তবে এসব আমার আগে থেকেই জানা নতুন কিছু নয়। ইমার মুখটা চুপসে গেল, হাসি হাসি মুখটা ভোতা হয়ে গেল মুহূর্তেই। কই সে ভেবেছিল এই ভিডিও দেখে রূপন্তী এবং বিভানের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি করবে। ওই নাটক সিরিয়ালের ন্যায় বিভানকে ভুল বুঝে রূপন্তী দূরে চলে যাবে, আর তখন সেই সুযোগটা কাজে লাগিয়ে সে যাবে বিভানের কাছাকাছি আর ইমা যাবে রূপন্তীর কাছাকাছি। কিন্তু তেমন কিছুই হলো না। উল্টে বলল সে সব জানতো। সিরিয়াল দেখে দেখে মেয়েটার মাথায় কুবুদ্ধি ঢুকিয়েছে ঠিক, তবে বাস্তবতা ভুলে গিয়েছিল। আজকাল হয়তো সিরিয়ালে 2-4টা কুবুদ্ধি প্রতিফলন বাস্তব জীবনে ঘটেও যায়, তবে সব কুবুদ্ধি প্রতিফলন ঘটানো সম্ভব নয়। রূপন্তী আমতা আমতা শুরু করলো, কিছুটা ইতস্তত করে বলল, দুঃখিত, আপনাকে এই মুহূর্তে আমার যতটা সমাদর করা উচিত ছিল তা আমি পারছি না। কাজ আছে আমার, অন্যের অধীনে চাকরি করি তো। একদিন বাসায় আসবেন, আমার যতটা সম্ভব আপনার আদর যত্ন করে পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। থামলো রূপন্তী, পরপর আবার বলল, আসছি আমি।
রূপন্তী চলে গেল। ইমা হতাশ হয়ে চেয়ে রইল মেয়েটার চলে যাওয়ার পানে। কতটা আশা নিয়ে সে এখানে এসেছিল, অথচ রূপন্তী তাকে একটা ধন্যবাদ জানিয়ে তার সব আশায় জল ঢেলে দিল। রাতের কৃষ্ণাভ আধারে ছেয়ে গেছে চারিধার। প্রকৃতি তার রূপ রস হারিয়ে বিলীন হয়ে যেতে শুরু করেছে গাঢ় আধারে। চারদিকটায় হালকা একটা শীতলতা নেমেছে। রূপন্তী এবং বিভান কেবলই রাতের খাবারের পাট চোখালো। বিভান খাবার শেষ করেই উঠে দাঁড়ালো, পা বাড়ালো নিজ কক্ষের পানে। তখনই তার পিছু ডাকলো রূপন্তী। ছেলেটা থমকে দাঁড়ালো, পিছু ঘুরে শোধালো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।